যে মায়ের কাছে বসে সেলাইয়ের কাজে সাহায্য করে। মেঝো মেয়ের নাম মাইশা, সে সব সময় ঘর গোছাতো। আর ছোট মেয়ের নাম ছিল শিউলি। শিউলি অনেক আদরের ছিল, তাই ওকে কোনো কাজ করতে হতো না। ওদের মা ঘরে বসে বিভিন্ন ধরনের কাপড় ও জামা লেহেঙ্গা সেলাই করত, তা দিয়েই ওদের সংসার চলতো। সেই সাথে তিনি এভাবেই মেয়েদের বড় করছিলেন। একদিন তার মেয়ে সাদিয়া বলে, মা, কালকে সকালে তুমি কাপড় নিয়ে আসলে আর আজকে তা শেষ করে ফেললে। তোমার হাতে মা জাদু আছে। সাদিয়ার এই কথা শুনে ওর মা হাসতে থাকে আর কাপড় সেলাই করতে করতে বলে, মারে, আমার হাতে জাদু আছে কিনা জানি না, কিন্তু সকল কথা ভেবে আমাকে সেলাইয়ের কাজ চালাতে হয়, তাই হয়তো বেশি কাজ করতে পারছি। মায়ের এই কথা শুনে সাদিয়া মন খারাপ করে বলে, মা, আজকে যদি বাবা বেঁচে থাকতো তাহলে হয়তো এমন কষ্ট তোমাকে করতে হতো না। আর আমরা এত অপয়া যে আমরা আমাদের বাবাকে মেরেই ফেললাম। এই কথা বলে সাদিয়া কান্না করে দেয়। তখন মেয়ের কান্না দেখে ওদের মা সেলাইয়ের কাজ না করে মেয়ের কাছে যায় আর বলে, সাদিয়া, তুমি এসব কি বলছো মা? আমি কি তোমাকে কোনোদিন তোমাদের বাবার মৃত্যুর জন্য দায়ী করেছি? তাহলে আজ হঠাৎ কেন এই কথা বলছো? মায়ের কথা শুনেও সাদিয়া কিছুই বলে না, শুধু কান্না করতে থাকে। তখন তার মেঝো মেয়ে আসে আর বলে, মা, আপু সত্যি কথাই তো বলছে। কাকিমা আমাদের 3 বোনকে অপয়া বলে বলে আমরা নাকি আমাদের বাবাকে মেরে ফেলেছি। মেয়েদের কথা শুনে ওদের মা অনেক কষ্ট পায় আর বলে, আল্লাহ তাআলা দুনিয়ার ভালো মন্দ সবকিছু নিজে সৃষ্টি করেছেন, আর তাই আমাদের সবকিছু দেখে শুনে চলতে হবে। অনেকেই কটু কথা বলবে, এসব শুনে কষ্ট পাওয়া যাবে না। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও, আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। ওরা ওদের মায়ের কথা শুনে বুঝতে পারে যে কেউ যদি ওদেরকে কটু কথা বলে তাহলে ওটা ওদেরকে মনে কষ্ট হিসেবে নেওয়া প্রয়োজন হবে না। ওরা যেন এসব কথা না শুনে ওদের কাজ মন দিয়ে করে। একদিন সাদিয়া, মাইশা আর শিউলি রাস্তা দিয়ে হাঁটছিল। সেই পথ দিয়ে একজন মহিলা অনেকগুলো শপিং ব্যাগ নিয়ে যাচ্ছিল। সেই মহিলা একা একা এতগুলো ব্যাগ নিয়ে যেতে পারছিল না। উফ, এত শপিং করতে হয়, তাও আবার এত দূরে এসে, আর এগুলো সেলাই করতে গিয়ে ঝামেলায় পড়তে হয়, আর হেঁটে যেতে ভালো লাগছে না। কাকিমা, আপনি যদি অনুমতি দেন আপনাকে একটা কথা বলি। আপনি যদি আমাদের কথা বিশ্বাস করেন তাহলে আমাদের মায়ের কাছে যান। আমাদের মা অনেক ভালো সেলাই করতে পারেন। আরে সত্যি নাকি? তোমাদের মা যদি আমার কাপড়টা খুব ভালো করে সেলাই করে দেয় তাহলে তো আমাকে কষ্ট করে বাজারে যেতে হবে না। আমার আসলে অনেক রকমের ডিজাইনের কাপড় সেলাই করতে হয়, এগুলোর একটা ব্যবসা আছে আমার। ঠিক আছে, চলো। তারপর ওরা ওদের মায়ের কাছে তাকে নিয়ে যায়। সেই মহিলা অনেকগুলো ডিজাইন ওদের মাকে বলে দেয় আর কিছু টাকা অ্যাডভান্স করে দেয়। আপা, আপনাকে যেমন বলেছি আপনি ঠিক তেমন করে ডিজাইন করবেন, আমি সময় মতো এসে নিয়ে যাব। মহিলার কথা শুনে ওদের মা বলে, আপনি কোনো চিন্তা করবেন না, আর আমি আপনার কাপড় সেলাই সুন্দর করে করে দেব, আপনি নিশ্চিন্ত মনে বাড়ি চলে যান। তারপর ওদের মা খুব সুন্দর সুন্দর ডিজাইন করতে থাকে। 3 মেয়ে মায়ের ডিজাইন করা কাপড়গুলো মুগ্ধ হয়ে দেখছিল। তখন ওদের মা বলে, সাদিয়া, ভালো করে শিখে রাখো, আমার কিছু হয়ে গেলে তোমার 2 বোনকে তোমারই দেখাশোনা করতে হবে। ওরা ভাবে ওদের মা হয়তো মজা করছে, কিন্তু ওরা দেখে কিছুদিন পর ওদের অজান্তেই ওদের মায়ের শরীরে মরণব্যাধি ক্যান্সার বাসা বাঁধতে শুরু করেছে। ওদের মা অনেক অসুস্থ হয়ে যায় আর কিছুদিনের মধ্যেই ওদের মা মারা যায়। মায়ের মৃত্যুর পর পুরো সংসারের দায়িত্ব এসে পড়ে বড় বোন সাদিয়ার ওপর। তোমরা কোনো চিন্তা করো না, আমি তোমাদের কোনো কষ্ট পেতে দেব না। মায়ের ইচ্ছা ছিল আমি যেন তোমাদেরকে দেখে রাখি, আমি তোমাদেরকে দেখিয়ে রাখবো, অনেক আদর যত্ন করে রাখবো। মায়ের অভাব কখনোই আমি তোমাদের অনুভব করতে দেব না। এদিকে সেই মহিলা নিয়মিত ওদের থেকে কাপড় সেলাই করে নিত। সে যখন আসে আর জানতে পারে ওদের মা মারা গেছে তখন তিনি খুবই ব্যথিত হন। দেখো, আমি তোমাদের কষ্ট বুঝতে পারছি, কিন্তু তোমাদের মা তো আমার থেকে অনেক টাকা অ্যাডভান্সও নিয়েছিল। এখন তোমরা যদি সেই কাপড় আমাকে সময় মতো ডেলিভারি নাই দিতে পারো, আর দিবে বা কিভাবে? তোমাদের মা তো মারাই গেছেন, আমার টাকাগুলো আমাকে ফেরত দাও। তখন সাদিয়া বলে,
আপনি চিন্তা করবেন না, টাকা আপনার ফেরত নিতে হবে না। আমি আমার মায়ের মতো করে সুন্দর ডিজাইন করেই আপনাকে কাপড়গুলো সেলাই করে দেব। আপনি কয়েকদিনের মধ্যেই চলে আসুন, আগামী শুক্রবারই চলে আসুন না। শুক্রবার দিন আসার আগেই সাদিয়া ওর দুই বোনের সাহায্যে ওর মায়ের মতো খুব সুন্দর ডিজাইনের অনেক সুন্দর সুন্দর ড্রেস তৈরি করে রাখে। সেই মহিলা ড্রেসগুলো দেখে অনেক পছন্দ করে আর কিছু টাকা বেশিও ওকে দিয়ে যায়। এরপর থেকে সেলাইয়ের কাজ করে সাদিয়া ওর দুই বোন মাইশা ও শিউলিকে বড় করতে থাকে। এদিকে সাদিয়ার এই সব সুখ দেখে গ্রামের প্রতিবেশী এক মহিলার খুবই হিংসা হতে থাকে। তাই সে রাতের বেলা গোপনে ওদের ঘরে আগুন লাগিয়ে দেয়। ওরা কোনো রকমে প্রাণ বাঁচিয়ে বাইরে বের হলেও ওদের অর্ডারের সব কাপড় চোপড় সবকিছু পুড়ে গিয়েছিল। আমি বুঝতে পেরেছি এটা আমাদের প্রতিবেশী ওই কুচক্রী কাকিমার কাজ। তিনি আমাদেরকে হিংসা করে আমাদের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছেন। এখন কেমন হবে? আমরা যে অ্যাডভান্সের টাকা নিয়ে রেখেছি অনেক কাজের, সাথে এই কাপড়ের দামগুলোই বা আমরা কিভাবে পরিশোধ করব? ওরা সারা দিন কান্না করতে থাকে, কারণ ওদের আর কোনো উপায় ছিল না বেঁচে থাকার। এত টাকা ওরা কোনোভাবেই জরিমানা দিতে পারবে না। তখন হঠাৎ করে রাতের বেলা ওদের ঘর আলো করে দুইটা পরী প্রকট হয়। একটা ছিল সোনার পরী, আরেকটা রূপার পরী। তখন পরীদেরকে দেখে ওরা তিন বোন অবাক হয়ে যায়। ওই দুষ্টু মহিলাই তোমাদেরকে এই অবস্থা করেছে। আমি দেখেছিলাম, কিন্তু সাহায্য করতে পারিনি, একটা কাজে ব্যস্ত ছিলাম। আমি তোমাদের সাহায্য করতে চাই, বলো তোমাদের কিভাবে সাহায্য করতে পারি? আমাদেরকে আগামীকালকের মধ্যে 7টা লেহেঙ্গা ডেলিভারি দিতে হবে। আমরা 7টা লেহেঙ্গা তো তৈরি করে নিতে পারবো আমাদের সেলাই মেশিনে, কিন্তু আমাদের কাছে এত টাকা নেই যে আমরা নতুন করে কাপড় কিনে আনতে পারবো। তারপর পরী তখন তার জাদুর কাঠি ঘোরায় আর সঙ্গে সঙ্গে সেখানে 7টা লেহেঙ্গা প্রকট হয়ে যায়, যেগুলো খুবই সুন্দর ছিল। তারপর সেখানে সাদিয়া নিজের মতো করে ডিজাইন করে দেয়, যাতে সেগুলো আরো সুন্দর লাগছিল। এগুলো তোমরা বিক্রি করলে তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। এই নাও, আমি তোমাদের একটা জাদুর লেহেঙ্গা উপহার দিচ্ছি। এই লেহেঙ্গাটার কাছে তোমরা তোমাদের মনের যা প্রয়োজন তাই চাইতে পারবে। এটা তোমরা তোমাদের কাছে রাখো। এটা দিয়ে আমরা কি করব? তোমাদের যদি সেলাইয়ের জন্য কোনো কাপড়ের দরকার হয় বা কোনো কিছুর দরকার হয়, এই লেহেঙ্গার কাছে চেয়ে নিতে পারবে। তারপর ওরা সেই জাদুর লেহেঙ্গার থেকে অনেক অনেক কাপড় চেয়ে নিয়ে প্রতিনিয়ত সুন্দর সুন্দর ডিজাইনের লেহেঙ্গা বানিয়ে বিক্রি করতে থাকে। কিছুদিন পর ওরা তিন বোন খুব বড় একটা দোকান দেয়, যেখানে ওরা প্রতিনিয়ত সুন্দর সুন্দর ডিজাইনের লেহেঙ্গা বিক্রি করত। এরপর ওদের জীবনে আর কোনো কষ্ট থাকে না। ওরা তিন বোন সুখে শান্তিতে বসবাস করতে থাকে। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই। শ্রেয়া সারাদিন শুধু খেলাধুলা করে দিন কাটাতো। তার বাবা খুব কষ্টে সংসার চালাতো। একদিন শ্রেয়ার বাবা অসুস্থ হয়ে যায়। তখন শ্রেয়া তার বাবার কাছে গিয়ে বলে, বাবা, আজ তো তোমার শরীর অনেক খারাপ। আজ তো তাহলে তুমি বাজারে যেতে পারবে না। আর বাজারে না গেলে তো তোমার দোকানও কেউ চালাতে পারবে না। দোকান যদি না চলে, আমাদের সংসার কিভাবে চলবে? আচ্ছা বাবা, আজ তাহলে তোমার বদলে আমি গিয়ে দোকান চালাই। আমি পারবো দোকান চালাতে। তুই পারবি? এইভাবে দোকান চালানো মেয়েদের কাজ নয় মা। না বাবা, আমি পারবো। আমি বাজার থেকে আসার সময় তোমার জন্য কিছু নিয়ে আসবো। আমি তো কিছুই খেতে পারি না। আমি নিয়ে আসবো বাবা কিছু ফলমূল, তুমি খাবার চেষ্টা করবে। বলো বাবা, তুমি খাবে না? আর যদি না খাও অন্য কিছু বলো, আমি তোমার জন্য তাই নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, আমার জন্য ফলই নিয়ে আসিস। সাবধানে দোকান চালাস আর তাড়াতাড়ি করে বাড়িতে ফিরে আসিস। বাবা, তুমি আমার জন্য চিন্তা করো না। আমি ঠিক দেখবে তোমার দোকান একাই সামলাতে পারবো, কারণ আমি তো এখন অনেক বড় হয়ে গিয়েছি। আর আমি স্কুলে অঙ্কও শিখে গেছি, তাই এখন আমাকে কেউ ঠকাতেও পারবে না। তুমি আমাকে নিয়ে একদম চিন্তা করো না বাবা। আচ্ছা মা, তুই সাবধানে থাকিস। দোকানের মধ্যে একা একা দোকান সামলানো অনেক কঠিন। আমার খুব চিন্তা হচ্ছে, তুই তাড়াতাড়ি করে দোকান বন্ধ করে বাড়ি ফিরে আসিস।
বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও, আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। তারপর শ্রেয়া বাজারে চলে যায় আর বাজারে গিয়ে তার বাবার দোকান সামলায়। দোকানের মধ্যে শ্রেয়া অনেকক্ষণ ধরে বসে থাকে, কিন্তু দোকানের মধ্যে কোনো রকম লোক আসে না, আর এর জন্য শ্রেয়ার বিক্রিও হচ্ছিল না। তখনই এক বৃদ্ধ মহিলা আসে আর বৃদ্ধ মহিলা বলে, এই যে মেয়ে, শুনছো? এই দোকানের মালিক কোথায় গিয়েছে? তার সাথে আমার কিছু কথা ছিল। তুমি কে? এই দোকানে তুমি নতুন এসেছো নাকি? হ্যাঁ বুড়িমা, আমি দোকানে নতুন এসেছি, আর আজকে আমার বাবা অসুস্থ, তাই আমি আমার বাবার দোকানে এসেছি। আপনার কি এমন কথা? আপনি চাইলে আমাকে বলতে পারেন। না থাক, তোমার বাবা আসলে তখনই বলবো। তোমার বাবার সাথে এখন তাহলে তুমি বিক্রি করতে থাকো, আমি চলে যাচ্ছি। এভাবে সারাটা দিন কেটে যায়। সন্ধ্যার সময় শ্রেয়া বাড়িতে ফিরে আসে, কিন্তু সে খালি হাতে ফেরেনি। তার হাতে ছিল একটি ব্যাগ আর তার ভেতরে ছিল কিছু ফল। তখন শ্রেয়ার বাবা এটা দেখে অনেক খুশি হয়। তখন শ্রেয়ার বাবা তাকে বলে, আমার মেয়েটা আমার জন্য কত কষ্ট করে, আমার জন্য দোকানে কাজ করে আবার ফলও কিনে নিয়ে এসেছে। আমি সত্যি তোকে কি বলে যে ধন্যবাদ দেব, কিন্তু আমার যে মনে হচ্ছে রে মা, আমি আর কোনোদিন সুস্থ হতে পারবো না। এভাবে বলো না বাবা, তোমাকে ছাড়া যে আমিও নিঃস্ব হয়ে যাব। সারাদিন দোকানে তেমন বেচা কিনা হয়নি, তবে তুমি চিন্তা করো না, আমি একটা না একটা ব্যবস্থা ঠিক করে ফেলবো। সকালে ঘুম থেকে উঠে শ্রেয়া মুরগিগুলোকে খাবার দেয়। শ্রেয়া প্রতিদিন ওর মুরগিগুলোর দেখাশোনা করত। প্রতিদিনের মতো আজও ও বাজারের দিকে এগোতে থাকে আর তারপর বাবার দোকানে বসে। এসে দেখে সেই বৃদ্ধ মহিলাটি আবারও সেখানে এসে অপেক্ষা করছে। আপনার কি প্রয়োজন আমাকে বলতে পারেন, আপনি তো কালকেও এসেছেন, আজকেও এলেন। আপনি আমাকে বলুন না কি হয়েছে, কি প্রয়োজন এই দোকানে, আর আমার বাবাকে কি বলতে চান? আমার অনেক প্রয়োজন তোমার বাবাকে, তুমি তো অনেক ছোট, তোমাকে এসব বলে লাভ হবে না। আপনি আমাকে বলেন না। আসলে তোমার বাবা আমার থেকে 10,000 টাকা এনেছিল, তাই ওগুলো। আপনি তো দেখতেই পাচ্ছেন বর্তমানে এই দোকানে কোনো কিছু বিক্রি হচ্ছে না। আপনি আমাকে কিছুদিন সময় দিন, আমি আপনার টাকা পরিশোধ করে দেব। শ্রেয়া মনে মনে ভাবতে থাকে এই মুহূর্তে 10,000 টাকাও কিভাবে পরিশোধ করবে। বাবা, তুমি কি কারো থেকে 10,000 টাকা লোন নিয়েছিলে? একজন বৃদ্ধ মহিলা আমাকে এসে টাকার কথা বলছিল। হ্যাঁ, আসলে নিয়েছিলাম তো, কিন্তু ওনাকে তো বলেছিলাম কিছুদিন পর আমার থেকে নিতে। ওনার মনে হয় টাকাটা দরকার, উনি এখনই চলে এসেছে। আচ্ছা তুমি চিন্তা করো না, আমি ওনাকে টাকাটা দ্রুত দেওয়ার চেষ্টা করব। শ্রেয়া মন খারাপ করে সেখান থেকে হাঁটতে থাকে আর তারপর একটা জঙ্গলে গিয়ে কিছুক্ষণ বসে থাকে। এভাবেই দিন কেটে যাচ্ছিল। শ্রেয়া অনেক চেষ্টা করছিল টাকাটা জোগাড় করার। এদিকে ওর বাবা একদিন অনেক বেশি অসুস্থ হয়ে যায়। আমাকে ক্ষমা করে দিও মা, আমি তোমাকে দেখে রাখতে পারলাম না, তোমাকে একা করেই এই দুনিয়া ছেড়ে আমাকে চলে যেতে হচ্ছে। তারপর কিছুক্ষণের মধ্যেই শ্রেয়ার বাবা মারা যায়। শ্রেয়া অনেক কান্নাকাটি করে। বাবাও আমাকে ছেড়ে চলে গেল, আমার কাছে তো এখন টাকাও নেই। আমি এখন কিভাবে বাবার ওই ঋণ পরিশোধ করব? আমি তো বাবাকে ছাড়া একা কিছুই করতে পারবো না। শ্রেয়া এইসব ভেবে পথে পথে ঘুরছিল। ওর অনেক তেষ্টা পেয়ে যায়, তাই ও একটা কুয়োর কাছে যায়। দেখে কুয়ো থেকে অদ্ভুত আলো বেরোচ্ছে। কি ব্যাপার, এই কুয়ো থেকে এমন একটা অদ্ভুত আলো বেরোচ্ছে কেন? যখন কুয়ার কাছে গেল শ্রেয়া, তখন দেখলো একটা পরী সেখানে দাঁড়িয়ে আছে আর পরীটার গা থেকেই আলো বেরোচ্ছে। এই যে মেয়ে, তুমি এখানে কি করতে এসেছো? আপনি কে? আপনি কি আমাকে মেরে ফেলবেন? আরে না না, আমি কেন তোমাকে মারবো? আমি তোমার কোনো ক্ষতি করব না। আমাকে বলো কি হয়েছে? তুমি কি এই কুয়োতে কোনো খারাপ মতলবে এসেছো?
না না পরি, আমি কোনো খারাপ উদ্দেশ্যে আসিনি। আমি তো জানতামই না এখানে আপনি থাকেন। হ্যাঁ, আমি চলে যাচ্ছি। ভুল পথে এখানে চলে এসেছি। তেষ্টা পাওয়ায় কুয়ো দেখে এগিয়ে এসেছিলাম। হ্যাঁ, তোমাকে দেখে আর তোমার মনের সব কথা আমি আমার জাদু দিয়ে বুঝে নিয়েছি। তোমার বাবার মৃত্যুর পর তুমি প্রাণপণ চেষ্টা করছো তোমার বাবার সেই ঋণ পরিশোধ করতে, কিন্তু তোমার বাবার দোকান আর আগের মতো চলছে না। তাই তো তুমি আর ঋণ পরিশোধও করতে পারছো না। বাবার ঋণ এভাবে পরিশোধ করার জন্য মেয়ে হয়ে চেষ্টা করছো, এটা আমাকে মুগ্ধ করছে। দাঁড়াও, আমি তোমাকে কিছু একটা উপহার দিচ্ছি। এই বলে পরি তার জাদুর কাঠি ঘোরালো আর কুয়ো থেকে সেগুলোর মধ্যে অনেক সুন্দর সুন্দর স্বর্ণের মোহর রয়েছে। এই সবগুলো মোহর তোমার। এই মোহরগুলো নিয়ে তোমার বাবার ঋণ পরিশোধ করো, আর তারপর তোমার বাবার দোকানটাকে সুন্দর করে সাজাও আর ভালো ভালো জিনিসপত্র তোলো। দেখবে তোমার বাবার দোকান আবারও আগের মতো ভালোই ভালোই চলবে, আর তুমি তোমার বাবার দোকানে বেচাকেনা করেই তোমার দিন কাটাতে পারবে। শ্রেয়া অনেক খুশি হয়ে যায় আর তারপর সেই স্বর্ণগুলো নিয়ে বাড়িতে আসে। তারপর সেখান থেকে কিছু স্বর্ণমুদ্রা সেই বুড়িমাকে দিয়ে দেয়। বুড়িমা, আপনি তো আমার বাবার কাছে 10,000 টাকা পেতেন। আমার বাবা আর দুনিয়ায় নেই। এই স্বর্ণমুদ্রাগুলো আপনি রাখুন, আপনার কাজে আসবে। আমি তো মাত্র 10,000 টাকা দিয়েছিলাম। এগুলোর মূল্য তো লাখ লাখ টাকা হবে। তুমি আমায় দিয়ে দিলে। আমার বাবার খারাপ অবস্থায় আপনি আমার বাবাকে সাহায্য করেছেন, তার কাছে এটা কিছুই না। আপনি এটা রাখুন। তারপর শ্রেয়া ওর বাবার দোকানটাকে আবারও সুন্দর করে সাজালো আর সেই সোনার পরীর দেওয়া স্বর্ণমুদ্রা দিয়ে ওর বাকিটা জীবন সুখে শান্তিতে কাটতে লাগলো। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই।